আজকের পর্বে আপনাদের সামনে কথা বলবো রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৮৬-৮৭ ধারা, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ধারা ৮৬ ধারা এবং ৮৭ ধারা, যে ধারার মধ্যে শিকস্তি এবং পয়স্তি সম্পর্কে বিস্তারিত বলা আছে। শিকস্তি পয়স্তিটা আমরা সাধারণত হরহামেশাই দেখে থাকি। আমরা যারা নদী এলাকায় অনেকেই বসবাস করি বা আমাদের যাদের বাসা, তারা কিন্তু এই বিষয়টা একটা বাস্তব প্রতিফলন সেখানে দেখতে পাই। তো আমরা সেই বিষয়গুলো এবং বিধিবিধানগুলো সম্পর্কে আজকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো, পরিপূর্ণভাবে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। যাক, শিকস্তি এবং পয়স্তি জানতে গেলে আমাদের প্রথমে শিকস্তি পয়স্তি এই বিষয়টা কী, অর্থাৎ দুই তিনটা আমাদেরকে সংজ্ঞা জানতে হবে। যাই হোক, যেটাকে বলে শিকস্তি, শিকস্তি বা এটাকে আমরা বলি ডেলুভিয়ন। ডেলুভিয়ন ওকে, তাহলে ডেলুভিয়ন কথাটির মানে হচ্ছে, আপনি একটা কথা মনে রাখবেন যে ডেলুভিয়ন মানে হচ্ছে প্রায় ধ্বংস হয়ে যাওয়া বা ডিস্ট্রাকশন হয়ে যাওয়া। তার মানে বিশেষ করে যারা নদী এলাকার মধ্যে আমরা বসবাস করি বা নদী বা সমুদ্র গর্ভে যখন কোনো জমি বিলীন হয়ে যায়, কি হবে? এক নম্বর, নদী বা সমুদ্র গর্ভে, নদী বা সমুদ্র গর্ভে জমি বিলীন হয়ে যাওয়া, বিলীন হওয়া। ওকে, তাহলে অবশ্যই কী হতে হবে? এটা অবশ্যই নদী গর্ভ হতে হবে, নতুবা সমুদ্র গর্ভ হতে হবে। এখানে সম্পত্তি যদি বিলীন হয়ে যায়, আমি যদি উদাহরণ দিই, ধরুন এখানে আমরা এটাকে নদী বললাম, এটা একটা নদী আপনি ধরেন, তো এই পাশে কিছু সম্পত্তি আছে, তো এগুলো হচ্ছে কিছু জমি। তো কী হয়ে গেল? তো এই নদী খরস্রোতা নদী ধরেন, নদীর স্রোত যাওয়ার ফলে এই যে নদীটা, এখান থেকে জমিটা ছিল প্রকৃতপক্ষে, কিন্তু এটা ভেঙে 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 এতদূর পর্যন্ত গেল। তাহলে এখান থেকে কী হলো? এই যে এতদূর পর্যন্ত জমিটা নদী গর্ভে চলে গেল, এটা আমরা বলতে পারি যে প্রায় নদী হয়ে গেল। তাহলে এই বিষয়টিকে আমরা বলবো শিকস্তি। শিকস্তি তার মানে নদী বা সমুদ্র গর্ভে যখন কোনো সম্পত্তি বিলীন হয়ে যায়, তখন ওই বিলীনকৃত সম্পত্তি বা ওই প্রক্রিয়াটাকে বলা হয় শিকস্তি। আর এই বিলীন হওয়া যে ভূমিটা, এই বিলীন হওয়া ভূমিটা সম্পর্কিত যে বিধিবিধানগুলো আছে, এগুলোকে বলা হয় শিকস্তি আইন। কি বলা হয়? শিকস্তি আইন, অর্থাৎ বিধিবিধান যেগুলো, যে কোনভাবে কীভাবে এগুলো নিয়ন্ত্রণ করা হবে। ওকে, তো এটা গেল কি, আমরা দেখলাম শিকস্তি। তদ্রূপভাবে আমরা বিষয়টাকে আমরা উল্টোভাবে দেখি। এটা উল্টোভাবে যদি দেখি, তাহলে এটাকে আমরা বলবো কি, এলুভিয়ন, মানে পয়স্তি। তাহলে ধরেন এলুভিয়ন, এলুভিয়ন বা পয়স্তি। পয়স্তি কথাটি মানে হচ্ছে যখন কোনো নদী বা সমুদ্র, অর্থাৎ ধরেন নদী যখন দূরবর্তী স্থানে চলে যায়, দূরবর্তী স্থানে চলে যায়। তো এটা মজার বিষয় হচ্ছে, কথা আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে, অর্থাৎ নদীর একদিকে যদি শিকস্তি হয়, তাহলে অবশ্যই অপর দিকে কিন্তু আবার পয়স্তি হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এখান থেকে আমরা দেখলাম যে এটা ভেঙে গেল, এখানে ভেঙে গেল। তো ভেঙে দেওয়ার ফলে হয়তো বা ধরতে পারেন যে এই পাশে তাহলে নদীটা একটু আবার কি হলো, এগুলো বালুচরের মতো জেগে উঠলো, তার মানে এগুলো আবার কি ভূমি হয়ে উঠলো। তাহলে একদিকে ভাঙলো, আরেকদিকে গড়লো। তাহলে ধরুন যেই দিকে গড়তেছে বা নদীটা সরে আসতেছে, সরে আসার ফলে যে অতিরিক্ত ভূমিখণ্ডগুলো দৃশ্যমান হচ্ছে, সেটাকে আমরা বলবো পয়স্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নদী গর্ভে বিলীন হয়ে গেলে শিকস্তি, আর যদি নদী দূরে সরে যাওয়া নদী দূরে সরে যাওয়া অথবা নদীর তীরে কোনো বালুচর হোক বা সম্পত্তি বা কোনো ভূমি হোক উদ্ভূত যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো এলুভিয়ন বা পয়স্তি। একই সাথে আরেকটি বিষয় আমরা জেনে রাখি, সেটি হচ্ছে রিফরমেশন ইজ শিশু। আমি এটা একটু কষ্ট করে মিশিয়ে দিই, এটাকে আমি বলবো কি, রিফরমেশন ইজ শিশু। স্থানে পয়স্তি, ধরেন স্থানে পয়স্তি, স্থানে পয়স্তি, এটাকে আমরা বলি রিফরমেশন ইন শিশু। রিফরমেশন ইন শিশু।
রিফরমেশনের শিশু কথাটি হচ্ছে একটি নদী ঠিক যে স্থানে শিকস্তি হবে একটি নির্দিষ্ট বা সার্টেন সময় পর ঠিক একই স্থানে পয়স্তি হবে। তাহলে ধরুন যে এই জায়গাতে নদীটা আমরা কি দেখলাম, শিকস্তি হয়ে গেল। শিকস্তি হয়ে যাওয়ার পর ধরেন এই নদীটা এইদিকে একটু আপনার ডান সাইডে একটু কি হলো, সরে আসলো। তো 1 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বা 30 বছর পর দেখা গেল যে আবার নদীটি এইদিকে সরে যাচ্ছে, আবার এইদিকে সরে গেল। সরে যাওয়ার ফলে এই জায়গাটা যেহেতু শিকস্তি হয়েছিল, আবার দীর্ঘদিন পর নদীটা সরে যাওয়ার ফলে এই জায়গাটাতে আবার ভূমিখণ্ড উদ্ভূত হলো বা দৃশ্যমান হলো। তাহলে এই একই জায়গায় কিন্তু আবার ভূমিটা জেগে উঠলো। তার মানে যে জায়গায় ভূমি শিকস্তি হবে বা বিলীন হয়ে যাবে, ঠিক একই জায়গায় যদি আবার নির্দিষ্ট সময় পর জমিটি উদ্ভূত হয় বা দৃশ্যমান হয়, তাহলে সেটাকে আমরা বলি কি, রিফরমেশন ইন সিচু। তো আমরা এখন সরাসরি ধারাগুলোর মধ্যে ঢুকে যাই, যে ধারাগুলোর মধ্যে কি বলছে, রিফরমেশন ইন সিচু শিকস্তি পয়স্তি সম্পর্কিত বিধানগুলোতে কি বলা আছে। ওকে, তাহলে শিকস্তি সম্পর্কিত বিধান বলা আছে 86 ধারায়। 86 ধারায় শিকস্তি সম্পর্কিত বিধান প্রকাশ করা দ্বারা 86 ধারায়। 86 ধারাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, পার্ট দুইটা করব। তাহলে প্রথম পার্টটা হচ্ছে যে একটা জমি, এটা নদী, এটা নদী, ধরুন এই দিকে এটা হলো জমি, এই জমিটা শিকস্তি হলো। ওকে, তাহলে এই জমি যেহেতু শিকস্তি হলো, তাহলে এই জমির যে মালিক আছে, এই যে ধরুন এই জমির মালিক হলো এ, তাহলে এ তো এই জমি দীর্ঘদিন থেকে খাজনা পরিশোধ করে ওই জমি ভোগ দখল করতেছে, ওই জমি থেকে নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করতেছে। তাহলে যদি উক্ত কোনো ক্রমে জমিটা ভেঙে যায়, তাহলে তো এই জমির খাজনা তবুও তো তাকে পরিশোধ করতে হবে। তাহলে উপায় কি? প্রথম প্রেক্ষাপট বলছে যদি কোনো জমি শিকস্তি হয়ে যায়, তাহলে যে ব্যক্তির জমিটি শিকস্তি হয়ে গেছে সেই ব্যক্তিকে কি করতে হবে? আবেদন করতে হবে। কেন আবেদন করবে? খাজনা হ্রাস করার জন্য বা মহকুব করার জন্য। কিভাবে? খাজনা হ্রাস হতে পারে অথবা মহকুব হতে পারে। আবেদনটা কোথায় করবে? আবেদনটা অবশ্যই কি করবে? কালেক্টরের কাছে করবে বা যিনি ল্যান্ড রিসিভার আছেন তাদের কাছে করবে। তা আমরা সাধারণত সহকারী কমিশনার ভূমি আছে এসি ল্যান্ড, এখানে সাধারণত কিন্তু করা হয়ে থাকে। ওকে, তো এখন বিষয়টি হলো যে খাজনা হ্রাস করবে কখন, মওকুফ করবে কখন? দেখা গেল তো এনার এইটা জমি, এর জমি একটা অংশ কি হয়ে গেল, চলে গেল। তখন ইনি কি করবেন? আবেদন করবেন যে এই খাজনাটা তিনি যেন হ্রাস করা হয়, অর্থাৎ সম্পূর্ণ জমিতে যে খাজনা ছিল, এই জমিটা ভেঙে গেল, তিনি এখান থেকে কোনো ফসল উৎপাদন করতে পারতেছেন না, তাহলে ঠিক ততরূপ জায়গার খাজনা হ্রাস হবে। দেখা গেল সম্পূর্ণ জমিটা ভেঙে গেল, তার যতটুকু জমি ছিল আর কোনো জমি সেখানে নেই, তাহলে কি হবে? তাহলে খাজনাটা মওকুফ করার জন্য আবেদন করবে। ওকে, দুই ক্ষেত্রে মওকুফ করা হতে পারে। তো এখন এই যে আবেদন করা হলো, আবেদন করা হওয়ার পর কি হবে? যে এই যে খাজনা মওকুফ করলো, কতটুকু জমি ভাঙলো, কিভাবে ভাঙলো, কত সময় ধরে ভাঙ্গা অবস্থায় আছে, এই বিষয়গুলো সম্পর্কে একটা বিবরণী তৈরি করবে। বিবরণী তৈরি করবে কে? ওই সংশ্লিষ্ট ভূমি সহকারী কমিশনার। তো সহকারী কমিশনার একটা কি বিবরণী তৈরি করলো। তো বিবরণীটা তৈরি করে সংরক্ষণ করে রাখলো, অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। এখন সংরক্ষণ করে কেন রাখতে হবে? প্রশ্ন হলো এটা কেন সংরক্ষণ করে রাখবে? ওকে, এখন বলা হলো কি যে প্রথমে খাজনা হ্রাস করার জন্য বা বিবরণী দেওয়ার জন্য কি করে, মওকুফ করার জন্য আবেদন করলো। ফলে সহকারী কমিশনার ভূমি হোক, তারা কি করলো? এটাকে মঞ্জুর করলো এবং খাজনাটা হ্রাস করে দিল। এখন দ্বিতীয় নম্বর প্রেক্ষাপটে কি বলছে? যে এটা গেল কি, ভেঙে গেল। এখন বলা হলো যদি পয়স্তি হয়। প্রথম কথা হচ্ছে যে জমিটা ভেঙে গেল, এই জমিটা যদি 30 বছরের মধ্যে পয়স্তি হয়, 30 বছরে পয়স্তি হয়, তাহলে কিন্তু এই ভূমির মালিক হবে কে? এই ব্যক্তি, এবং সেইভাবে রিফরমেশন শিশুতে হচ্ছে। এখন বোঝা গেল, ধরেন যে এর জমিটা শিকস্তি হয়ে গেল, 30 বছরের মধ্যে এই জায়গায় জমিটা কি হলো? আবার উদ্ভূত হলো বা দৃশ্যমান হলো। তাহলে এই জমিটার মালিক আবার কে হবে? এ হবে, অথবা এ যদি না থাকে তাহলে তার উত্তরাধিকারীরা হবে, এ না হলে তার উত্তরাধিকারীরা হবে। ওকে,
এখন এই যে বিবরণীটা সংরক্ষণ করে রাখলো, যখনই জমিটা পয়স্তি হবে তখনই কি করতে হবে, পয়স্তি হওয়ার সাথে সাথে তাকে আবেদন করতে হবে, এই ব্যক্তিকে আবেদন করতে হবে যে আমার জমিটা ওই একই জায়গায় আবার পয়স্তি হয়েছে। তা আবেদন করার সঙ্গে সঙ্গে সহকারী কমিশনার ভূমি বা কালেক্টর তিনি কি করবেন, ওই জমিটাকে আবার পুনরায় সার্ভে করবেন, সার্ভে করার পর তার নিকট হস্তান্তর করবেন। সেটা কয় বছর হবে, 30 বছরকার মধ্যে। যদি 30 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু ইনি সেই ভূমির অধিকার হারাবেন। তার মানে রিফরমেশন ইন শিশু 30 বছরকার মধ্যে যদি হয় তাহলে যে ব্যক্তির জমিটি শিকস্তি হয়ে গেছে তিনি সেই জমিটা আবার পুনরায় ফেরত পাবেন, অথবা তিনি না থাকলে তার উত্তরাধিকারে ফেরত পাবেন। কি, এই জমিটা উদ্ভূত হওয়ার সাথে সাথে আবেদন করতে হবে। ওকে, তো এখন আবেদন করার সাথে সাথে কি হয়ে যাবে, আবেদন করার 45 দিনের মধ্যে সার্ভে করা হবে। সার্ভে করার পর তাদেরকে কী করে দখল সত্ত্ব বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তো এখন আবেদন করা সময় এই জমিটা উদ্ভূত হওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি সরকারের দখলে যাবে, ইনি কিন্তু সরাসরি দখল নিতে পারবেন না, সরকার বা কালেক্টরের নিয়ন্ত্রণে যাবে। তারপর কালেক্টর 45 দিনের মধ্যে সার্ভে করবে, তারপর সেখান থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, তারপরে এর নিকট হস্তান্তর করবে। তাহলে এটাই আমরা গেলাম 86 ধারার বিধান, যে শিকস্তি এবং পয়স্তির ফলে কী করলো, সামানিক করি শিকস্তি একটা ভূমি হলো, 30 বছরকার মধ্যে একই জায়গায় পয়স্তি হলো, তারপর কি করা হলো, একে পুনরায় অথবা এর উত্তরাধিকারের কাছে জমিটা ফিরিয়ে দেওয়া হলো। ওকে, এখন পয়স্তি সংক্রান্ত বিধিবিধানগুলো কি, 87 ধারায় বলা হয়েছে পয়স্তির কথা। কয় ধারায়, 87 ধারায়। 87 ধারায় পয়স্তির কথা বলা হয়েছে। পয়স্তির বিষয়টা একটু ইন্টারেস্টিং কেন, আপনি বাস্তবের সাথে একটু মিলিয়ে দেখবেন। আপনার এলাকায় যদি কোনো প্রকারের জমি থাকে এরকম নদীর তীরে, তাহলে পয়স্তি সম্পর্কিত বিধিবিধানগুলো ভায়োলেশন হয়েছে কিনা আপনি একটু দেখার চেষ্টা করবেন, খুব মজার বিষয়। এটা সাধারণত যে কোনো নদী বা সমুদ্র গর্ভে কী হবে, জমি দৃশ্যমান হবে, উদ্ভূত হবে। এখন প্রশ্ন হলো, ধরুন একটা নদী আমরা এখানে যদি দেখলাম নদী, তাহলে নদীতে এই জায়গাতে জমিটা কি হলো, পয়স্তি হলো। তো পয়স্তি হওয়ার ফলে এইদিকে তো অবশ্যই জমি আছে, ধরুন এটা এ ব্যক্তির জমি, তাহলে এই বাড়তি জমিটা কি আসলে এ ব্যক্তি পাবে না। 87 ধারে বলা হয়েছে যে পয়স্তির ফলে বাড়তি জমি যে জমির সঙ্গে উদ্ভূত হচ্ছে সেই জমির মালিকের নামে কিন্তু হবে না, এটা সরাসরি কার হবে, সরকারের ভূমি, এটা সরকারের। তার মানে এনার কাছে এই ভূমির কোনো মালিকানা নাই। মালিকানা কখন হইতো, যদি 86 ধারায় পড়তো যে এনার জমি ভেঙে গেছে 30 বছরের মধ্যে উদ্ভূত হয়েছে, তাহলে তিনি জমি পেতেন। কিন্তু না, তার জমি যেখানে ভেঙে গেছে কোনো প্রকারের ডকুমেন্টস নাই, একটি নির্দিষ্ট দিন পর বা নির্দিষ্ট সময় পর, সেটা 30, 40, 50, 100 যে কোনো সময় পর উদ্ভূত হলো বিধায় তার জমির সাথে তিনি জমিটা পাবেন, তা কিন্তু নয়। ওকে, তাহলে এটা আমরা প্রথম বিষয় পাইলাম যে সংশ্লিষ্ট জমির মালিক পয়স্তিকৃত জমির মালিক হবে না। সংশ্লিষ্ট জমির মালিক পয়স্তিকৃত জমির মালিক হবেন না, জমির মালিক নন। তাহলে মালিককে, মালিক হলো সরকার। ওকে, তাহলে পয়স্তি সংক্রান্ত বিধিবিধানের ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এক কথায় বলে মালিক হবে সরকার। দেখুন 1972 সালে 28শে জুন এরপর থেকে যতগুলো ভূমি এরকম নিয়মে হয়েছে মালিক সরকার হবে। কত সালে, 1972 সালে 28শে জুনের পর থেকে যতগুলো ভূমি, জুনের পর থেকে আজকে পর্যন্ত বা ভবিষ্যৎ পর্যন্ত যতগুলো জমি এরকম পয়স্তিকৃত হয়েছে, সংশ্লিষ্ট ভূমির মালিক ওই ভূমির মালিক হবে না। তাহলে 1972 সালের আগে কি হতো, আগে কিন্তু অনেক ক্ষেত্রে এই মালিক হতো যে যার ভূমি সংশ্লিষ্ট ভূমি পয়স্তি হয়েছে তিনি মালিক হবেন। প্রেক্ষাপটটা হচ্ছে যদি কোনো আইন দ্বারা তাকে মালিক, যদি কোনো আইনে এমন বিধান থাকে যে তিনি মালিক হবেন, এক আইনে যদি বিধান থাকে
যে কোনো আইন হতে পারে সেটা সে সময়কার তৈরি, অথবা আদালতে যদি কোনো ডিগ্রি থাকে, আদালতের যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু এই মালিক হতো, কিন্তু এখন আর সেটার কোনো সুযোগ নাই। সেটা 1972 সালে 28শে জুনের আগে। আর যদি এরকম কোনো আইন না থাকে বা আদালতের ডিগ্রি না থাকে এরকম কোনো ব্যক্তির নামে, তাহলে সেটা অবশ্যই সরকারের নিকটবর্তী হবে। তাহলে আমরা ধারাটিকে যদি একটু সামারি করি, তাহলে পয়স্তির ক্ষেত্রে পাইলাম যে জমি পয়স্তি হবে সংশ্লিষ্ট মালিক ওই জমির মালিক হবে না, মালিক হবে সরকার। এছাড়া ধরুন সরকারের যদি কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়, ধরুন একটি নদীর মধ্যে কি হলো, সেতু হয়েছে, সেতু দেওয়া হলো, ব্রিজ দেওয়া হলো, ব্রিজে পাইলিং করার ফলে ধরুন এই দিকে কি হলো, চর জাগলো, তাহলে এই চরটা কিন্তু সরাসরি সরকারের, বা এটা এক প্রকারের খাস জমি। ওকে, তাহলে খাস জমি যদি হয় তাহলে এটার মালিক কিন্তু আবার অন্য কোনো ব্যক্তি নয়, বা সংশ্লিষ্ট ভূমির মালিক কিন্তু এটার ভূমি হবে না। তো এক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যদি কোনো প্রকারের এরকম পয়স্তির সৃষ্টি হয়, এটাকে বলে কৃত্রিম পয়স্তি, তাহলে কিন্তু মালিক হবে না। তাহলে আমরা একটু বিষয়টাকে সামারি করলে হবে শিকস্তি এবং পয়স্তি। যে স্থানে শিকস্তি হয়েছে 30 বছরের মধ্যে যদি সেই স্থানে পয়স্তি হয়, তাহলে যে ব্যক্তির জমিটি শিকস্তি হয়েছে তিনি জমিটা ফেরত পাবেন আবেদনের পরিপ্রেক্ষিতে। আর যদি 30 বছরের মধ্যে না হয় তাহলে সে জমির মালিক তিনি হতে পারবেন না। তারপরেও ধরুন 30 বছরের মধ্যে পয়স্তি হয়েছে, তো এটা একটা জমি, এখানে 30 বছরের মধ্যে কি হলো, পয়স্তি হলো এই জমিটা, কিন্তু তার কোনো ডকুমেন্টস নেই, কোনো ডকুমেন্টস নেই। কী ডকুমেন্টস? ওই যে খাজনা হ্রাস করার জন্য যে ডকুমেন্টস করা দরকার ছিল, তিনি কোনো আবেদন করেনি, তার জমি গেছে, তিনি উদাসীন, গেছে তো গেছে, আমি কি করব, করার কিছু নেই। তো ওই যে জমিটা নদীতে বিলীন হয়ে গেল 30 বছরের মধ্যে যদি ওই জায়গায় উদ্ধৃত হয়, তাহলে কিন্তু এই ব্যক্তি আর মালিক হতে পারছে না। কেন? তিনি খাজনা হ্রাস করার জন্য কোনো আবেদন করেন নাই, বা তার কাছে সহকারী কমিশনার ভূমি হোক বা কালেক্টরের কাছে কোনো প্রকার ডকুমেন্টস নাই। তাহলে যদি ডকুমেন্টস না থাকে তাহলে ইনাকে কীভাবে জমিটা বুঝবে যে 30 বছর আগে এখানে ছিল? ওকে, তাহলে ওই ডকুমেন্টসের সময় অনুযায়ী সাধারণত 30 বছর সময়টা নির্ধারণ করা হয়ে থাকে। ধন্যবাদ। আমরা মোটামুটি শিকস্তি পয়স্কৃত বিষয় নিয়ে একটু ধারণা রাখার চেষ্টা করলাম। আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন।